মিষ্টি লাজুক হেসে বলে, দাদিজান, তুমি সেই আগের যুগে পড়ে আছো। না রে পাগলি মাইয়া, আমি ঠিকই কইতাছি। মিষ্টি উঠে দাঁড়িয়ে বলে, তুমি এখন হাত মুখ ধুয়ে একটু রেস্ট নাও। তোমার পরাণের পরাণ রাদীপ এলে দেখা করতে বলবো, ঠিক আছে? কইও কিন্তু মনে কইরা। মিষ্টি চলে যায় রুম থেকে। ড্রয়িং রুমে এসে বসে পড়ে। ঠিক তখনই সাইমা চৌধুরী কিচেন থেকে মিষ্টিকে ডেকে ওঠেন। মিষ্টি, এগিয়ে আয় তো। মিষ্টি উঠে চলে যায় কিচেনে। হ্যাঁ, বলো। মিষ্টি, একটু পায়েসটা রান্না করে দে না মা। তুমি করো না। না, তুই কর। রাজ তোর হাতে রান্না করা পায়েস খুব পছন্দ করে, তাই তো তোকে বলা। মিষ্টি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে দুধ ঢালতে ঢালতে মনে মনে বলে ওঠে, সবাই দেখি সবার ব্যস্তে। একজন আছে তার রাদীপকে নিয়ে, আর একজন আছে তার ছেলে আসার আনন্দে। এদিকে রাজ আর রাহাকে রিসিভ করতে নিজে ড্রাইভ করে ওদের নিয়ে বাড়িতে উদ্দেশ্য আসছে। মাঝপথে এসে রাদীপের ফোন আসে। তার বন্ধু কল দিয়েছে, একটা কাজ পড়ে গিয়েছে, তাই তাকে যেতে বলেছে। রাদীপ গাড়ি থামিয়ে রাজকে ড্রাইভ করে বাড়ি চলে যেতে বলে। রাজও চলে আসে। রাজ চলে আসার পরই পরই রাহা নিজের গাড়ি নিয়ে আসে রাদীপের সামনে। রাদীপ উঠে পড়ে সেই গাড়িতে। বাড়ির সব গোছগাছ শেষ। সবাই অপেক্ষা রয়েছে কখন রাহা আর রাজকে দেখতে পাবে। রুবেল চৌধুরী নিজের ঘরে বসে আছেন। তার সেই ছোট্ট মেয়েটা সেই দিন অভিমান করেই চলে গিয়েছিল। সেও অভিমান করে বসে রয়েছে। যে পর্যন্ত মেয়ে নিজের এসে কথা না বলবে সেই পর্যন্ত রুমেই থাকবে, বের হবে না। রাদীপ কল দিয়ে সাইমা চৌধুরীর ফোনে। হ্যালো বড় আব্বু। হ্যাঁ, বল। কত দূর তোরা? আমি ওদের সাথে না, আমি আমার বন্ধুর সাথে একটু অন্য জায়গায় এসেছি। ওদের দুজনকে পাঠিয়ে দিয়েছি। ওরা আর 10 মিনিটের মধ্যেই যাবে বাড়িতে, ঠিক আছে? আর তুই কখন আসবি? একটু রাত হবে। আর শোনো, যার জন্য কল দেওয়া, ওরা গেলে ওদের কিন্তু কেউ বকাঝকা বা কিছু বলবে না। রুমানা চৌধুরী হেসে বললেন, তোর যা কথা, ওদের বকবো কেন? শুধু ওদের আসতে দে। ওদের এত অভিমান করে চলে যাওয়া কই থেকে আসে আজ বের করব। ঠিক আছে, যা ইচ্ছে করো। এখন আমি রাখছি। আচ্ছা, আর হ্যাঁ, সাবধানে থাকিস, ঠিক আছে? রাজ গাড়ি থামালো চৌধুরী বাড়ির সামনে। নিজের গাড়ি থেকে আগে নেমে রাহার কাছে এসে দরজা খুলে দেয়। রাহা নেমে যায়। মনে মনে ভয়ও কাজ করছে। ভিতরে ঢুকলে কি বাড়ির কেউ তাকে বকবে? কথাটা মনে মনে আওড়িয়ে রাজকে বলে, শোনো না, ভিতরে গেলে কি বকবে আমাকে? রাজ রাহার দিকে তাকিয়ে বলে, কি নিয়ে বকবে? আমরা আসছি বলে বাড়ির সবাই খুশি, আর সবাই বাচ্চাটাকেও নিয়ে খুশি। যদি বকে তাহলে তুমি যে চলে গিয়েছিলে সেটা নিয়ে বকতে পারে। তাছাড়া বকার কোনো কারণ নেই। রাহা রাজের হাত আঁকড়ে ধরে। রাজ ওর হাত ছাড়িয়ে মুচকি হেসে বলে, তাহলে চলুন স্বামীর বাড়ি। বলেই রাহাকে পাজা কোলে তুলে নেয়। রাহা রাজের শার্ট খামচে ধরে বলে ওঠে, কি করছো? নামাও। বাড়ির লোক দেখলে কি মনে করবে? রাজ গম্ভীর গলায় বলে, তোমায় বলেছিলাম না যে বাড়ি থেকে তুমি আমার কথায় চলে গিয়েছো, সেই বাড়িতে তোমায় আমি পাজা কোলে নিয়েই ঢুকবো। ইস, তাই বলে সবার সামনে কি করে কোলে নিয়ে যাবে? আমার লজ্জা লাগছে, নামাও আমাকে। আমি হেঁটে হেঁটেই যাব। রাজ রাহাকে নামিয়ে দেয় না। পাজা কোলে নিয়েই বাড়িতে ঢুকে সদর দরজার সামনে এসে দাঁড়ায়। রাদীপের ফোনে পরে সবাই সদর দরজার সামনেই দাঁড়িয়েছিল। রাহা লজ্জায় রাজের বুকের সাথে মিশিয়ে আছে। ইস, এভাবে কেউ বাবা মায়ের সামনে দাঁড়ায়? রাজ তার মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, আম্মু, বউ নিয়ে কি ভিতরে আসবো? সাইমা চৌধুরী ছেলের কথা শুনে হেসে উঠে বললেন, এসো।
বউ নিয়ে ভেতরে এসো। সবাই ওদের দিকে তাকিয়ে হেসে ওঠে। রাজ ড্রাইভ ড্রয়িং রুমে এসে রাহাকে নামিয়ে দেয়। রুমানা চৌধুরীর মেয়েকে দেখে কেঁদে উঠলেন। এগিয়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। রাহা কান্না জড়িত গলায় বলে, আম্মু কেমন আছো? তোকে তোকে ছাড়া ভালো থাকি কি করে? তবে এখন তোকে দেখে বেশ ভালো লাগছে। রুমানা চৌধুরীর মেয়েকে ছাড়িয়ে মেয়ের মুখখানা মন ভরে দেখতে লাগলো। কতদিন দেখেনি। রাহা বলে, আম্মু বাবা কই? উপরে। রাহা সাইমা চৌধুরী মিষ্টি আর আনোয়ারা বেগমের সাথে কথা বলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। বাবার রুমে এসে থামলো। কয়েকটা বড় বড় শ্বাস ছেড়ে ভিতরে ঢুকে দেখে তার বাবা বেলকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। রাহা সোজা তার বাবার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে মাথায় রাখলো তার কোলে। রুবেল চৌধুরীর মেয়ে চোখের আড়ালে মুচকি হাসলেন, কিন্তু বুঝতে দিলেন না। গম্ভীর কণ্ঠে বললেন, এই বাবাকে আজ মনে পড়ল? রাহা কেঁদে উঠে বলে, বাবা বিশ্বাস করো আমার কাছে কিচ্ছু করার ছিল না সেই দিন। আমায় তুমি ক্ষমা করে দাও। আমার দিকে তাকাও। রাহা মাথা তুলে তার বাবার দিকে তাকালো। রুবেল চৌধুরীর মেয়ে দুগালে হাত ছুঁয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে ধরালো গলায় বলে উঠলেন, এই বাবাকে বিশ্বাস করো তো? তাহলে এই বাবাকে সব সমস্যার কথা বলতে পারতে। এভাবে চলে গিয়ে আর কাউকে না হোক আমাকে খুব কষ্ট দিয়েছ। প্রতিটা মুহূর্তে আমার যে কেমন করে গিয়েছে তা শুধু আমার আল্লাহ আর আমি জানি। রাহা কাঁদতে কাঁদতে তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি আমার উপরে রেগে আছো তাই না? রুবেল চৌধুরী পরম যত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তোমার উপরে আগে কখনোই রেগে যায়নি, এখনো রেগে নেই। রাত 11টা, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। শুধু মিষ্টি জেগে আছে ওই বজ্জাতটার জন্য। এখনো বাড়ি ফেরার নাম নেই। আল্লাহ জানে এই ছেলে কি এত কাজ। মিষ্টি সোফায় বসে বিড়বিড় করে কথাগুলো বলছে আর টিভি দেখছে। আরও মিনিট 10 পর রাদীপ এসে কলিং বেল বাজায়। মিষ্টি উঠে দাঁড়িয়ে দরজার দিকে যেতে যেতেই বলছে, বিড়বিড় করে বলে, বজ্জাতটা এসেছে। নিশ্চয় এখন এসে রাগ ছাড়া কোনো ভালো রূপ দেখাবে না। মিষ্টি দরজা খুলে দিয়ে দাঁড়ায়। রাদীপ স্বাভাবিকভাবে কোনো কথা না বলে ভিতরে ঢুকলো। মিষ্টি দরজা লাগিয়ে দিল। রাদীপ ততক্ষণে সোফায় গিয়ে বসে। মিষ্টি এগিয়ে আসতেই রাদীপ জিজ্ঞাসা করে, খেয়েছিস? না। খাসনি কেন? ভেবেছি তুমি এলে খাবো। খাবার বার। মিষ্টি গায়ে জড়ানো চাদর খুলে রাদীপের পাশে রেখে ড্রয়িং রুমের টেবিলে কাছে এলো। শাড়ির আঁচল কোমরে গুজলো। সকালে একটা শাড়ি নষ্ট হয়েছিল তরকারি লেগে, তাই এবার আর শাড়ি নষ্ট হোক এমন কিছুই করবে না। মিষ্টি পানির জগ নিয়ে কিচেনে ঢুকে তাতে পানি ভরে নিয়ে এলো। রাদীপ মিষ্টির দিকে তাকিয়ে ওর কাজ দেখছে। হঠাৎ করে চোখ যায় মিষ্টির পেটের দিকে। কাপড়ের আঁচল গুজে রাখার জন্য পেটের কিছুটা অংশ দেখা যাচ্ছে। রাদীপ চোখ সরিয়ে নিয়ে আবার তাকায়। মিষ্টি যেই খাবার বাড়াতে যাবে ঠিক তখনই রাদীপ ওকে ডেকে ওঠে, মিষ্টি শোন। মিষ্টি রাদীপের দিকে তাকিয়ে বলে, বলো। খাবার বাড়িস না। মিষ্টি কপাল কুঁচকে বলে ওঠে, কেন খাবে না? খাবো। তাহলে না করছো কেন? দেখো অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। তোমার খিদে না পেলেও আমার পেয়েছে। এরকম কথা ঘুরিও না। রাদীপ উঠে দাঁড়িয়ে বাঁকা হেসে বলে ওঠে, আরে খিদে আমারও পেয়েছে, তবে আরও খিদে লাগে তখন খাবো। মানে রুমে চল। না, আমি যাব না। আমি খেয়ে তারপর যাব। রাদীপ মুখে খানিকটা অদ্ভুত হাসি এনে বলে ওঠে, আরে শোন না, একটা সারপ্রাইজ আছে। মিষ্টি বুকে হাত গুজে অন্যদিকে তাকিয়ে বলে, লাগবে না সারপ্রাইজ। রাদীপ রাগ করল না, বরং ঠান্ডা গলায় বলে ওঠে, জেদ করিস না। সত্যি সত্যি সারপ্রাইজ আছে, চল না।
মিষ্টি আর না করল না। রাদীপের দিকে তাকিয়ে বলে ওঠে, ঠিক আছে চলো, তুই আগে যা, আমি পেছনে আসছি, তাড়াতাড়ি যাবে। ঠিক আছে যা। মিষ্টি উপরে চলে আসে। রাদীপের রুমে ঢুকে 2 কদম এগোতেই রাদীপও রুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মিষ্টি মনে করে হয়তো সারপ্রাইজ দিবে, তাই দরজা বন্ধ করে দিল। মিষ্টি বিছানায় বসলো। রাদীপ নিজের ব্লেজার খুলে মিষ্টির পাশে রাখলো, টি শার্টও খুলে ফেললো। মিষ্টি ওর দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি কি এখন শাওয়ার নিতে জামা কাপড় খুলছো? রাদীপ বাঁকা হেসে বলে, ঠিক বলেছিস, তবে আমি একা না, তুইও সাথে যাবি কি? রাদীপ রুমে লাইট নিভিয়ে দিয়ে ডিম লাইট জ্বালিয়ে মিষ্টির দিকে এগিয়ে আসে। মিষ্টি ঘাবড়ে গিয়ে বলে, তুমি কি শুয়ে পড়ার চিন্তা ভাবনা করছো? রাদীপ সোজা গলায় বলে, না, বাসর করার চিন্তা ভাবনা করছি। রাদীপ মিষ্টির দিকে এগিয়ে আসতেই মিষ্টি পা তুলে বিছানাতে থাকে আর আমতা আমতা করে বলে, কি করছো? সরো, রাত 2টার কাছাকাছি। মিষ্টি বিছানায় কমফোর্টা মুড়ি দিয়ে বসে আছে। রাদীপ ওয়াশরুম থেকে বের হয়, এরপরে জামা কাপড় পরতে থাকে আর মিষ্টির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, রাতে গোসল করে অনুভূতি কেমন রে? মিষ্টি বিড়বিড় করে বকতে থাকে, শয়তান বজ্জাত বলে সারপ্রাইজ দিব, আর কি করলো? গোসল সারপ্রাইজ দিল, বজ্জাতের হাড্ডি। রাদীপ মিষ্টির কাছে এসে বলে, এই কি ভাবছিস? খিদে পেয়েছে, খাবার নিয়ে আয়। মিষ্টি বলে, আমি একা যাব না নিচে, কেউ এই অবস্থা দেখতে পেলে কি মনে করব? কিছু মনে করবে না, নতুন নতুন বিয়ে হলে এমন হয়। আর আমি কি চুরি করে তোর সাথে কিছু করেছি? সব অধিকার নিয়েই করেছি, যা এখন। আমি যাব না, আমার সাথে চলো। রাদীপ কোনো উপায় না পেয়ে বলে, চল, তোর সাথেই যাব। মিষ্টি উপরে দাঁড়িয়ে চুলগুলো বেঁধে নেয়। এই দেখে রাদীপ বলে, ভেজা চুল বাঁধছিস কেন? বললাম না, নতুন নতুন বিয়ের পরে এগুলো স্বাভাবিক চোখেই দেখবে সবাই। আর এই এত রাতে তোর ভেজা চুল দেখতে কে জেগে থাকবে? যদি কেউ উঠে আসে তখন? ইস, লজ্জা পেয়ে যাব। এই চল তো, যে আসার আসবে, আমার মাথা ব্যথা নেই। বিয়ে করেছি কি বউকে আলমারিতে রাখার জন্য? রাদীপ কথা বলতে বলতে মিষ্টিকে নিয়ে নিচে আসে। মিষ্টি খাবার টেবিলে এসে খাবার বাড়তে থাকে। রাদীপ বসে পড়ে, মিষ্টিও বসে পড়ে, দুজনের মুখোমুখি বসে খাচ্ছে। এমন সময় ভিতর থেকে ধীরে পায়ে এগিয়ে আসে আনোয়ারা বেগম। তিনি কোনো শব্দ না করে চুপচাপ এসে রাদীপের পেছনে দাঁড়ায়। মিষ্টি উনার দিকে তাকায়, সাথে সাথে মাথায় ঘোমটা টেনে গলা পর্যন্ত আনে। রাদীপ আর চোখে মিষ্টির দিকে তাকায়। রাদীপ মনে হয় এখনো বুঝতে পারেনি ওর পেছনে কেউ আছে। রাদীপ খাবার খেতে খেতে বলে ওঠে, দাদি যান, তুমি ঘুমাওনি? আনোয়ারা বেগম হেসে রাদীপের পাশে এসে দাঁড়িয়ে বললেন, দাদু ভাই, তুমি বুঝলা কেমনে যে আমি তোমার পিছনে দাঁড়ায় আছি? তোমার সাথে আলাদা আত্মার সম্পর্ক আছে, তাই বুঝতে পারি। তো তুমি এত দেরি কইরা ফিরলা কেন? তোমাকে দেখাবার জন্য অনেক সময় বইসা আছিলাম। এই শুনে মিষ্টি মনে মনে বলে, আমিও ওর বউ, আমাকে বলে না আর তোমাকে বলে? ও কোথায় গিয়েছিল? কই, আমিও তো বসেছিলাম, আমার সাথে কি করলো? রাদীপ হেঁয়ালি করে বলে, কাঁদছিল, তাই দেরি হয়েছে আসতে। আর এসো, আমার অফিসের কিছু কাজ ছিল, তাই তোমার সাথে দেখা করতে যেতে পারিনি। আর আমি যখন বাড়ি ফিরি তখন 11টা বেজেছিল। পরে ভাবলাম তুমি হয়তো ঘুমিয়ে পড়েছো, তাই ডাকিনি। পরক্ষণেই আনোয়ারা চৌধুরী রাদীপের মাথায় হাত রেখে বলেন, আহারে দাদু ভাই, এই জন্যই বুঝি এখন খাইতেছ দুইজনে? রাদীপ কিছু বলার আগেই আনোয়ারা চৌধুরী বলে ওঠেন, দাদু ভাই, তোমার চুল দেহি ভেজা, কি করাইয়া ভিজলো? এই বলে তিনি
নিজের শাড়ির আঁচড় বের করে মুছে দিতে লাগলো। পাশ থেকে মিষ্টি বলে, দাদিজান আর বলো না, তোমার নাতি ফিরেছে থেকে বলে যাচ্ছে আমার কাজ আছে, কাজ আছে, খাওনি। আর ওর জন্যে বসে থাকতে থাকতে খিদে লেগে আমার অবস্থা 12টা বেজে যাচ্ছিল। পরে পানি ঢেলে দিয়েছি ওর মাথায়। এই শীতের মধ্যে পানি ঢালায় দিলা এই পোলাডার উপরে, এখন যদি ঠান্ডা লাগা যায় তখন। মিষ্টি বলে, তোমার নাতি কি টাকার অভাব? ওষুধ খাবে, পট করে সেরে যাবে। রাদীপ মিষ্টির দিকে তাকিয়ে বাঁকা হাসলো। মিষ্টি এতে ভেংচি কেটে খাবার মুখে দিল। আনোয়ারা চৌধুরী রাদীপের মাথায় চুল মুছে দিয়ে বলে, দুজনে খায়া শুয়ে পড়ো, অনেক রাতই হয়েছে। রাদীপ বলে, ঠিক আছে, তুমি এখন রুমে গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, সকালে আড্ডা দেব। যাইতেছি। এই বলে তিনি চলে যান। এদিকে মিষ্টি রাদীপের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, মনে হয় বউ হয়, সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে কথা বলা লাগে। কেন আমি যে সামনে বসে আছি, আমি যে অপেক্ষা করছি তার জন্য তো কিচ্ছু বলতে দেখলাম না। রাদীপ হালকা ধমকে উঠে বলে, এই খাবি চুপচাপ? মিষ্টিও তবুও বিড়বিড় করে বকতে বকতে খাবার খায়। রাদীপ খাওয়া শেষ করে উঠে চলে যায়। তার কিছুক্ষণ পর মিষ্টি খাবার খাওয়া শেষ হয়। এরপরে উপরে রাদীপের রুমে চলে আসে। রাদীপ ততক্ষণ লাইট নিভিয়ে শুয়ে পড়েছে। মিষ্টির রুমের দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়বে রাদীপের পাশে। রাদীপ নীরবতা ভেঙে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কালকে বিকেলে ঘুরতে যাব, রেডি হয়ে থাকিস। মিষ্টি কথাটা শুনেই খুশি হয়ে যায়, সাথে সাথে জবাব দেয়, ঠিক আছে। কথাটা বলেই রাদীপের ঘেঁষে শুলো। রাদীপ শ্বাস ছেড়ে বলে, ঘুরে ফিরে আবার হসপিটালে যেতে হবে কেন? কাজ আছে। মিষ্টি আর কোনো প্রশ্ন করল না। কালকে গিয়ে দেখবে হসপিটালে কি কাজ। এর একটু পর রাদীপ তপ্ত শ্বাস ছেড়ে বলে, ওই তুহিন তোকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিল রে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। গল্প চোরাবালির পিছু টানে চলবে।